এই আন্দোলনে বিএনপির যে ভূমিকা, তারেক রহমান সাহেবের যে ভূমিকা, কেউ একবার বলেছে যে বিএনপি নির্যাতিত নিপীড়িতদের দল? জামাতের কথা কেউ বলেছে? বলছে না। তাহলে এই যে দলগুলো ভূমিকা রাখলো, সেই ভূমিকা যদি আপনি স্বীকার না করেন তাহলে আসলে আপনি কি চান? দেখেন, এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভূমিকা আছে, কিন্তু পরিকল্পিতভাবেই সেই ভূমিকা এক প্রকার অস্বীকার করা হচ্ছে। সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা সবসময় বলছেন ছাত্র জনতা। আসলে ছাত্র জনতা কারা, এটি আপনাকে অবশ্যই নির্ণয় করতে হবে। তারা বলছে যে জনতা বলতে সবাইকে বোঝাচ্ছে। এই যে 15 বছর ধরে রাজনৈতিক দলগুলোর যে সংগ্রাম, সেই সংগ্রামকে কেউ স্বীকার করছে? কোনো সরকারের আপনার মন্ত্রী বা উপদেষ্টা কেউ বলছে যে এই আন্দোলনে ছাত্ররা ছিল, শ্রমিকরা ছিল, এই আন্দোলনে সাধারণ মানুষ ছিল, এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল? যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছে প্রত্যেকের নাম ধরে ধরে বলা উচিত, প্রত্যেকের স্টেক নিশ্চিত করা দরকার। অন্যথায় আপনি যদি রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করেন, সেটি কিন্তু ঠিক হবে না। আমরা মনে করি সরকারের উচিত ছাত্র জনতা না বলে বলা উচিত যে এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভূমিকা, রাজনৈতিক দলগুলো এতদিন সংগ্রাম করেছে, সেই সংগ্রামে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা যুক্ত হয়নি। যখন সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা রাজপথে নেমেছে এবং দলগুলো তাদের সাথে যুক্ত হয়েছে, যখন সমস্ত শক্তি একতাবদ্ধ হয়েছে, তখন শেখ হাসিনার পতন হয়ে গেছে। দেখেন, আমি একটা বিষয় এর আগেও বলেছি, আজকেও বলি, এই আন্দোলনে বিএনপি এবং গণ অধিকার পরিষদের ব্যাপক ভূমিকা আছে। আমরা যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, আমাদের একটি অভিজ্ঞতা ছিল। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরাই কিন্তু বিএনপিকে বলেছিলাম যে এই আন্দোলনকে আপনারা কাজে লাগান। যেহেতু রাজনৈতিক আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাচ্ছে না, সুতরাং কিভাবে এই সামাজিক আন্দোলনকে কাজে লাগিয়ে জাতীয় মুক্তির পথ আবিষ্কার করা যায়, সেই চিন্তা আপনারা করেন। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের প্রস্তাব গ্রহণ করেছিলেন। গণ অধিকার পরিষদ এবং বিএনপি এই আন্দোলনে একসাথে কাজ করেছে। এই যে যুগপৎ আন্দোলনের যে সকল শক্তি বা দল, সবাই কিন্তু এই আন্দোলনের ভূমিকা ছিল। তবে আমরা যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের অভিজ্ঞতা ছিল এবং ওই আন্দোলনের লিগাসি কিন্তু আমরা বহন করি, এই কারণে যখন আসলে কোটাটা ফিরে আসলো, তখন আমরা বিএনপিকে বললাম যে আপনারা কাজে লাগান, আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। বিএনপি কিন্তু তার সমস্ত শক্তি এই আন্দোলনে লাগিয়েছে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু সর্বোচ্চ দিয়ে লড়াই করেছে। আমাদের সভাপতি নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছে। তিনি যে বক্তব্য দিয়েছিলেন যে এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও, এই বক্তব্য তো সবার কাছে ওই মুহূর্তে পৌঁছে যায়। আন্দোলন তো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই বক্তব্য শোনার পরে মানুষ কিন্তু নতুনভাবে সাহস পায় এবং অনুপ্রাণিত হয়। ঠিক একইভাবে দেখেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু, যেটি আমি জানি, তিনি ছাত্র দল, যুব দল, বিএনপি বা তার সমস্ত যে শক্তি, সেই শক্তিকে এই আন্দোলনে কাজে লাগিয়েছেন। গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠনগুলো, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদ, তারা কিন্তু সর্বোচ্চ এই আন্দোলনের লড়াই করেছে, সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করেছে। কিন্তু এই যে দলগুলোর ভূমিকা, নেতাদের ভূমিকা, সেটি এক প্রকার অস্বীকার করা হচ্ছে। কেউ কি বলছে যে এই আন্দোলনে নুরুল হক নূর জেল কেটেছে? নুরুল হক নূর এই বক্তব্য দিয়েছিল, তাকে আমরা ধন্যবাদ জানাই। সরকারের কেউ বলেছে এই আন্দোলনে বিএনপির যে ভূমিকা, তারেক রহমান সাহেবের যে ভূমিকা, কেউ একবার বলেছে যে বিএনপি নির্যাতিত নিপীড়িতদের দল? জামাতের কথা কেউ বলেছে? বলছে না। তাহলে এই যে দলগুলো ভূমিকা রাখলো, সেই ভূমিকা যদি আপনি স্বীকার না করেন তাহলে আসলে আপনি কি চান, সেটি নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। এই কারণে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের দূরত্ব, যে দলগুলো যে ত্যাগ স্বীকার করলো, দলগুলো যে এই যে 14-15 বছরের লড়াই, এই লড়াই এককভাবেই করলো। সাধারণ মানুষ আর সাধারণ শিক্ষার্থী তো দলগুলোর এই 14-15 বছরের লড়াইয়ে ছিল না, নামে নাই। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাধারণ শিক্ষার্থীরা তো দলগুলোর সাথে সম্পৃক্ত হয়নি, তবে দলগুলো অপেক্ষায় ছিল যে কখন আসলে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ নামে, সেই সময় আমরা ফাইট দিব। যেহেতু কোটা ফিরে আসলো, এটি আল্লাহর একটি আশীর্বাদ। যেহেতু আমরা 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম এবং আবার 21 সালের একটি রিটের প্রেক্ষিতে 24 সালে কোটা 30% ফিরে আসলো, তখন আমরা কিন্তু এই আন্দোলনের সিনিয়র হিসেবে আমরা কিন্তু দলগুলোর সাথে যোগাযোগ করা এবং একই সাথে আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিকল্পনা প্ল্যান করা, এবং সেটি কিন্তু সাকসেস হয়েছে। শুধুমাত্র আমরাই যে অবদান রেখেছি এটি না, এটি আমি বলবো না, এই আন্দোলনে সবাই ভূমিকা রেখেছে। একজন শ্রমিক, একজন রিক্সা চালক, একজন তাঁতি, একজন হকার,
সবাই কিন্তু ভূমিকা রেখেছে। আপনি দেখেন নাই যে একজন রিক্সা চালক, একজন ছাত্র মারা গেছে, সেই ছাত্রের লাশ নিয়ে রিক্সায় করে হাসপাতালে যাচ্ছে। তার মানে তার ভূমিকা কি? রিক্সা চালকের ভূমিকা দেখেন যে ওই ছাত্রকে বাঁচানোর জন্য কিভাবে তিনি সংগ্রাম করছেন। সুতরাং এই আন্দোলনে আমি মনে করি 18 কোটি মানুষ তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল এবং সেই লড়াইয়ে এদেশের জনগণ জয়ী হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর যে নিপীড়ন নির্যাতনের ইতিহাস, সেই জায়গা থেকে তারা মুক্তি পেয়েছে। সুতরাং আসুন এই রাষ্ট্রকে আমরা সবাই মিলে গঠন করি। রাষ্ট্র সংস্কার তো শুধুমাত্র এই সরকারের দাবি না, রাষ্ট্র সংস্কার আমাদের সবার দাবি। সুতরাং রাষ্ট্র সংস্কার করতে হবে। এইবার যদি আমরা রাষ্ট্র সংস্কার না করতে পারি তাহলে কবে করব? সুতরাং দলগুলোর সহযোগিতা নিয়ে, যারা আন্দোলনে ভূমিকা রেখেছে তাদের সহযোগিতা নিয়ে ডক্টর ইউনূস সাহেবের উচিত হবে সামনের দিকে অগ্রসর হওয়া, তাহলেই রাষ্ট্র সংস্কার হবে।